এরা আপনি দেখবেন যে অধিকাংশ ফলোয়ারই যারা, এরা কিন্তু তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে এবং মনে করে যে তিনি কখনোই ভুল বলতে পারেন। যেমন আপনি দেখবেন যে ওই কমেন্ট সেকশনে কিন্তু বারে বারে একটা কথা বলা হয়, যেমন আমি নাম ধরেই বলি যে ইলিয়াস ভাই কখনো ভুল বলেছে, পারলে একটা প্রমাণ করেন। এই চ্যালেঞ্জটাতে কিন্তু তারা, ফলোয়াররা কখনো অন্ধের মতো বিশ্বাস করে না। ফলোয়াররা ইলিয়াস হোসাইনের তথ্য প্রমাণ নিয়ে যে সমস্ত উনি ভিডিও করে, সেই সমস্ত ভিডিও দেখে ওনাকে বিশ্বাস করে। বাই দ্য ওয়ে, ওনার পরিচয়টা দিয়ে দিই, উনি হচ্ছেন নাগরিক টিভির নাজমুল সাকি। নিশ্চয়ই অনেকেই চেনেন, আর ওনার মনে অনেক কষ্ট আছে, সেই কষ্টগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এটা যে ফেসটা ওনার দেখছেন, এটা হচ্ছে নকল ফেস। ওনার আসল রূপ সেটা আমার এই ভিডিওতে থাকছে, দেখবেন। এই চ্যালেঞ্জটাতে কিন্তু তারা খুব সময় দেয়, মানে তার যারা মুরিদ, যে ইলিয়াস ভাই ভুল করে সেটা প্রমাণ করুন। এখন ইলিয়াস ভাই ভুল বলেছে, পারলে এটি একটি প্রমাণ দেন। এই যে আপনারা এই ধরনের যে চ্যালেঞ্জ দেন, উনি নিতে পারবে? ও কষ্ট লাগে না? আমার নিজেরই তো কষ্ট লাগে। এই ধরনের চ্যালেঞ্জ কেন দিবেন? যেহেতু উনি পারবে না চ্যালেঞ্জ নিতে, তো সেই তো যারা দর্শক আছেন তারা কখনো চ্যালেঞ্জ দিবেন না ওনাকে, উনি নিতে পারে না। ঠিক আছে, উনি বলছেন যে মুরিদ, আসলে মুরিদ না, মুরিদ তো থাকে মাজারে, মুরিদ কখনো ফেসবুকে থাকে না। এটা আপনাকে আগে জানতে হবে, বুঝতে পারছেন? ওনারা হচ্ছে ফ্রেন্ডস ফলোয়ার। মাস আগের একটা কথা তাদের যদি মেমোরিতে না থাকে, এবং এই ইলিয়াস ভাই হচ্ছে সেই ইলিয়াস ভাই যে আপনার ওই 3 আগস্টে সে একটা টাইটেল দিয়ে দিল যে শেখ হাসিনা হেলিকপ্টার করে পালিয়ে গেছে, অথচ শেখ হাসিনা পালাইছে 5 তারিখে, 5 আগস্টে। উনি 17 জুলাইয়ের একটা প্রমাণ দিল, তাও বিশ্বাস করলো না। ইলিয়াস ভাইয়ের ফ্রেন্ডস ফলোয়াররা বিশ্বাস করলো না। তারপর ওনার নিজের মুরিদ, মানে ওনার ভাষায় আর কি ফ্রেন্ডস ফলোয়ার, ওনার নিজের মুরিদরাও বিশ্বাস করলো না। তখন কি হলো? 3 আগস্ট উনি বলছেন যে ইলিয়াস ভাই বলছে শেখ হাসিনা পালায় যাবে, কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা পালায় গেছে। তাইলে এবার বুঝেন ইলিয়াস হুসাইন কত বড় দরবেশ। হ্যাঁ, মানে এই অথেন্টিক ইনফরমেশনের যদি কোনো দরবেশ থাকে, সেটা হচ্ছে ইলিয়াস হুসাইনকে মানতে হবে। ইলিয়াস হুসাইন আগেই বুঝে ফেলছে, আগেই জেনে ফেলছে যে শেখ হাসিনা চলে যাবে, সেটা 3 আগস্টে বলছে, আর 5 আগস্ট শেখ হাসিনা চলে গেছে। তাইলে তো দেখা গেল যেহেতু উনি মানে 2 দিন আগে বলে দিচ্ছে, তাইলে তো অন্ধের মতো ওনাকে বিশ্বাস করা যায়। তথ্য প্রমাণ না থাকলেও সেখানে আমি বিশ্বাস করতে পারি যে এই লোকটা সত্য কথা বলতেছে, ঠিক না? দেখাই যে এই ইলিয়াস হোসেন নামক এই ব্যক্তি কত মিথ্যাচার করেছেন, আপনি হিসাব করতে পারবেন না। কত ভুল তথ্য, অপতথ্য তিনি দিয়েছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। কিন্তু তার মুরিদদেরকে আপনি যখন বলবেন, তার মুরিদরা কিন্তু একটাও বিশ্বাস করবে না। তারা বলবে যে না, ইলিয়াস ভাই কখনো ভুল তথ্য দিতে পারে না, ইলিয়াস ভাই কখনো মিথ্যা তথ্য দিতে পারে না। জনাব ইলিয়াস হুসাইন মিথ্যাচার করতে 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 5 আগস্ট শেখ হাসিনা পালায় গেছে। আর সত্যচার আমরা একটু পরেই দেখব, এই নাজমুল সাকিব। সো ইলিয়াস হুসাইনের যদি বাংলাদেশে যদি 15 কোটি 10 কোটি যদি মানে ফ্রেন্ডস ফলোয়ার হয়ে যায়, ওনার ভাষায় মুরিদ আর কি, যদি হয়ে যায়, তাহলে ইন ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে যদি 18 কোটি হয়ে যায়, তাহলে তো ও দেশে যেতে পারবে না, ও বাটপারি করতে পারবে না, তারপরে মিথ্যা কথা বলতে পারবে না। তো ইলিয়াস হুসাইনের যারা ফ্রেন্ডস ফলোয়ার আছেন, মুরিদ আছেন, বা তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা বিশ্বাস করেন নাজমুল সাকির কথা, বিশ্বাস করেন নাজমুল সাকির কথা। নাজমুল সাকি যা বলছে বিশ্বাস করেন। ইভেন নাজমুল সাকি ওই যে বসুন্ধরার সাথে কি করছে, আপনারা কিন্তু বিশ্বাস করবেন। আপনারা কিন্তু উনি সত্য কথা বলে, উনি কিন্তু একদম মিথ্যা কথা বলে না। আমরা সেই ভিডিওতে যাব, অবশ্যই ওনার কথা বিশ্বাস করবেন। আপনারা না দেখে কোনো কিছু কিন্তু মানে এই অন্ধের মতো বিশ্বাস করবেন, আপনারা দেখে বিশ্বাস করবেন। এখন আপনাদের সামনে নিয়ে আসবে, একটু আগে দেখলেন টিভিতে বেশ অনেক কথা বলেছেন যে কোনো একটি চ্যানেলে নাজমুল সাকিব। এখন নিয়ে আসবো ভিডিওটি নাজমুল সাকিব এবং টিটুর রহমানের চাঁদাবাদী, সেই নাগরিক টিভির দরবেশ আমি মনে করি। তো চলুন আমরা একটু দেখি এই 2 দরবেশ, বাংলাদেশের একেবারে আসিফ নজরুলের মুরিদ বললেই চলে ওনার ভাষায়। তো এই আসিফ নজরুলের মুরিদ কি বলে আমরা একটু শুনি। ওয়ালাইকুম আসসালাম ইলিয়াস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম টিটু ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। ইলিয়াস কি অবস্থা? অবস্থাই তো আছে আর কি ভাই। তুমি হঠাৎ আমার উপর খেপে গেল?
আমি তো আপনার উপরে ভাই কখনোই খেপে নেই, আপনি কেন খেপে যাবো আমি আপনার উপরে? না না, ওই যে সব ওই যে মানে হয় কি ইলিয়াস, মানে এই যে সাকিব লাইনে আছে, সাকিবকে সাক্ষী রেখে দেবে। সাকিব যদি মিথ্যা হয় তুমি সাথে সাথে প্রোটেস্ট করতাম। গত সপ্তাহে যখন ইলিয়াসকে নিয়ে কথা হচ্ছিল তখন আমি তোমাকে কি বলেছি, যে আমাকে যদি কেউ বলে যে ইলিয়াস দুর্নীতিগ্রস্ত আমি এটা বিশ্বাস করি না। তোমাকে বলছি কি বলে কেন করেন না, কেন করেন না? আপনি আমেরিকা এসে দেখে গেছেন যে আমি বিরাট আলিশান অ্যাপার্টমেন্টে থাকি ম্যানহাটনে, কেন করেন না? বিরাট গাড়ি টাড়ি অনেক কিছু। তার কারণ আমি 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 এতটুকু জানি যে তুমি উবার চালাও, যথেষ্ট পরিমাণ সময় তুমি উবার চালাও। সাকিব আমিও উবার চালাই, আপনি আমার যে বাসায় আসছিলেন সেই বাসা বিরাট আলিশান এক বাসায় আসছিলেন না? বিরাট আলিশান বাসা তাই না, যেটাতে আসছিলেন? না, ছোট্ট বাসা, একদম মিনি বাসা। বাসাটা কোথায়? বেসমেন্টে, মাটির নিচে ছিল। সেটা অন্ধকার, মানে লাইট দিনের বেলা লাইট জ্বালায় রাখতে হইতো। বেসমেন্টে, রাইট, একদম বেসমেন্ট। অন্ধকার মানে কি, পানি পড়তেছে পাশ দিয়ে। যাই হোক, এখন মানে আপনাকে আমি এই দিন একটা কথা বলছিলাম যে আপনি এখানে এসে আমাকে নিয়ে তারপরে ফান্ড কালেক্ট করতে গেছেন। এটা আমি ফান্ড কালেক্ট মানে তো আপনি ফান্ড কালেক্ট, আপনি চাঁদাবাজি করেন নাই তো। আপনি ফান্ড কালেক্ট আপনি মানুষের কাছে যাই দিবেন, আপনি একটা টেলিভিশন দিবেন, সেটার জন্য আপনি তখন ইনভেস্টর খুঁজতেছিলেন। তখন আপনি জেকব ভাইকে বলছেন, ওই কুমার ভাইকে বলছেন, তাদের কাছে গেছেন। এবং সত্য কথা বলি তোমাকে, তুমি আমাকে বলছিলা যে ভাইয়া আপনি কিন্তু এই ইয়েকেই ধরতে পারেন, কি বলে, আপনার সাথে যেহেতু এত ভালো রিলেশন। জ্যাকব ভাই, তো জ্যাকব ভাই আপনি এত মানুষের কাছে না যে আপনি আপনার বন্ধুর কাছেই যান, জ্যাকব ভাইয়ের কাছেই বলেন। তো যাক, আপনাকে কেউ তখন টাকা দিছিল না। আমি পার্সোনাল ইস্যু গুলো বাদ দিয়ে, আমাদের মধ্যে ভাই অনেকের মধ্যে অনেক ইয়ে থাকতে পারে, আপনি এগুলি সোশ্যাল মিডিয়াতে আনছিলেন যে কারণে আমি কোনো এক সময় করছিলাম, ওগুলি বাদ দেন। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে এই আপনাদের যে ফেসবুক নাগরিক টিভির যে ফেসবুক পেজ, ইউটিউবে যেগুলোতে আপনার করলেন, কি বলে, আপনি যে কিছুদিন আগে দেখলাম এস আলমের একটা ছিল দিয়ে আপনি আবার কিছুক্ষণ পরে আবার সরাই নিলেন, এর কারণ কি ভাই? এরা কি হয়েছে এদের সাথে? ওই যে এস আলমের কিছু দুর্নীতি নিয়ে নিউজ করবেন বলছিলেন, আর করলেন না। ওরা তো বদমাইশ, ওদের নিয়ে করেছে। আমরা তো কাজ করতেছি, ইনশাআল্লাহ করব। আবার বসুন্ধরাকে নিয়ে দেখলাম মাঝখানে চুপ হয়ে গেছিলেন, আবার আজকে দেখলাম প্রোগ্রাম একটা করলেন। না ইলিয়াস কারো ব্যাপারে চুপ হয়নি। চুপ হওয়ার কি আছে? প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে তো তথ্য প্রমাণ ছাড়া তো আর, যেমন আমরা আনবির বা বসুন্ধরার বিষয়ে আমি কিন্তু একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করছিলাম ইলিয়াস ভাই, যে আমার একটা প্রতিবাদ লিপি ওরা ছাপাই কিনা। সবাই শুনেন কথাগুলো, ওদের কথাগুলো শুনেন, এবং আমি যেগুলো এরপরে যে সাপ বের করবে, সাপ বের করার পরে মিলাবেন কথাগুলো, লাইনে থাকেন। কিন্তু অ্যাকচুয়ালি আমি কাউকে বলতে পারতেছিলাম না যে ভাই আমি একটা নেগোসিয়েশন করতেছি, যে আমার প্রতিবাদ লিপিটা তারা ছাপাবে, আমাকে কেন অপপ্রচার করলো তারা। পরবর্তীতে আমার প্রতিবাদ ছাপাইছে। তোমাকে আমি বলি, এই যে আমি 10 কোটি টাকা খেয়েছি, এটা কিন্তু লাইভে এসে বলে দিল কি নাম, মাসুম বলে। এখন ওটাকে কাউন্টার করতে যে আমাকে তো মানে আমি ঘেমে গেলাম। আর যাই হোক, মানে তুমি তোমার ফলোয়ার তো সবচেয়ে বেশি, তাই না? তারপরে হচ্ছে মাসুমেরও তো বেশ কিছু ফলোয়ার আছে, অনেক ফলোয়ার আছে। তো ও যখন এটা বলে তখন তো মানে ওটাকে কাউন্টার দেওয়া তো আমার জন্য কঠিন, তাই না? যেমন তুমি যদি কিছু আমাদের সম্পর্কে বলো, এটাকে কাউন্টার দেওয়া আমাদের জন্য একটু কঠিন, কারণ এটা একদমই ঠিক না। ধরেন বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী তো আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ যাই বলে মানুষ কেউ বিশ্বাস করে না। এই যে আপনি কথা বলতেছেন, আপনার কথা বিশ্বাস করে, কারণ কি? কারণ মানুষ ওদেরকে বিশ্বাস করে না। এই জন্য আপনার ছোট প্ল্যাটফর্ম, ইট ডাজন্ট ম্যাটার, আপনাকে সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন সেটাতে জাজ করতে হবে আমার। ইলিয়াস যেটা সত্য সেটা এটাই সত্য, যে তোমার অনেক ফ্যান ফলোয়ার, তুমি যদি কোনো কিছু বলো সেটা আমাদেরকে ইফেক্ট করবে, আমাদেরকে, যে কাউকে। না এটা আমি আই ডোন্ট থিংক সো ভাই। এটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে ইলিয়াস আমাকে আক্রমণ করবে, এটা আমি কল্পনা করতে পারি না, আল্লাহর কসম করে বলছি। না আক্রমণ কেন? এখানে আক্রমণের বিষয় না। এখানে যদি প্রফেশনালি যদি কোনো কিছু ধরেন, মনে করেন এখন আমি যদি আপনাকে বলি যে ধরেন আপনি মাঝখানে এস আলম করছে, এস আলম থেকে আপনি, মানে আমি সাংবাদিকতার ভাষায় যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এস আলমের নিয়ে আর কোনো কিছু করলেন না, একটা ব্যানার দিলেন, ব্যানার দিয়ে তারপরে সরাই নিলেন, তারপরে মাঝে মধ্যে আপনারা ভ্যাকসিন করে নিয়ে করেন, তখন কি বলবেন?
ঠিক যেমন আনবিরেরটা নিয়ে কিন্তু অনেকে দায়ী এটা আনবিরেরটা মাঝখানে ধরেন অনেক কিছু, এখন ধরেন মনে করেন যে মাঝখানে আনবিরকে নিয়ে কিছু বলেন, বসুন্ধরাকে নিয়ে আপনারা চুপ ছিলেন, আপনারা মনিয়াকে নিয়ে খুবই তৎপর ছিলেন, মানুষ এটা পছন্দ করছে যে মনিয়ার বিষয়ে আপনারা সিম্পাথাইজ করছেন। ইলিয়াস ভাইয়া তোমাকে আমি একটা কথা বলি, ওনাদের দুইজনের চাঁদাবাজির পুরা রেকর্ড এখন আমার কাছে। আপনারা এই ওনাদের ফোনটা রেখে আপনাদেরকে ফোনটা রেখে আপনাদেরকে দেখাবো যে ওদের যে চাঁদাবাজি, দুইজনের একদম নিজেদের মুখের কথা, ওদের সাথে বক্তব্য যা আছে আপনারা শুনবেন। হ্যাঁ, একটু কথা শুনেন। মানে তুমি যদি এটা বলো ইলিয়াস, এটা অবিচার করা হবে আমাদের, ট্রাস্ট মি, এটা অবিচার। আচ্ছা, যাই হোক টিটু ভাই, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমি আগেও বলছি যে আপনার সাথে আমার ব্যক্তিগত অনেকের সাথে অনেকের মতো পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমি সবাইকে একই কথা বলি। ওই মাসুম আমার সাথে কথা বলতে চাইছে, মাসুম ভাইকে বলছি যে যাদের নায়েব ভাইকে দিয়ে ধরেন বলা হয়েছে, আমি বলছি নায়েব ভাই ওনাকে বলেন আমার সাথে কথা বলতে হবে, নট নেসেসারি, উনি যেটা করতেছেন আই অ্যাপ্রিসিয়েট দ্যাটস ইট। আমার ওনার সাথে আলাপ করে তারপরে ভালো খাতির রাখতে হবে না, আপনাদেরকেও সেটাই করি। কিন্তু এখন যদি আমার কাছে ধরেন এমন কোনো কিছু আসে টিটু ভাই, কারণ আমি আপনার ছোট ভাই, এমন কোন একটা কিছু আসলো যে যেখানে প্রুফ করে যে আপনারা বসুন্ধরা থেকে মনে করেন টাকা পয়সা চাইছেন এবং তারা আপনাদেরকে টাকা দেয় নাই, আপনারা সেটা নিয়ে বার্গেনিং করতেছেন এবং সেটার অ্যামাউন্টটা হচ্ছে $600,000, তখন আমি ছোট ভাই মনে করেন, আপনি না, এই আপনার জায়গায় অন্য কারোর বিরুদ্ধে অভিযোগটা, আপনি আমাকে কি বলবেন চুপ থাকতে, না এটা নিয়ে কথা বলতে বলবেন? বলেন। আমি জানি না তুমি কি ধরনের, এখন তো অনেক ধরনের ষড়যন্ত্রই হচ্ছে ইলিয়াস। মানে আপনি এটা স্বীকার করতেছেন, মানে এরকম কিছু হয়নি, মানে বসুন্ধরার সাথে আপনাদের $600,000 কোনো ডিলিংস নিয়ে আলাপ আলোচনা? আমরা বসুন্ধরার সাথে আমাদের কথা হয়েছে, বসুন্ধরার এমডির সাথে আমাদের কথা হয়েছে। আমি তাকে বলেছি যে না, তো আপনার সাথে কোনো কথাই হবে না, আপনাকে আমাদের বিরুদ্ধে যে আপনি মিথ্যা লিখেছেন এটার জন্য আপনাকে I'm talking about $6 lakh American dollar. আমি যা ছোট করে আমি ইয়েস নো জানতে চাচ্ছি ভাই, যে ওইটা এরকম কোনো কিছু। যখন আমাকে ফোন করেছে তখন আমি বলেছি এই ঘটনা যদি আমেরিকাতে হতো, আপনাদের প্রতিষ্ঠান যদি আমেরিকাতে হতো, আমি যদি ইয়ে করতাম, আপনাকে মানহানি মামলা করতাম, আমি তখন ওই ভুল করে বোধহয় সম্ভবত সাকিব তোমার মনে আছে, তুমি লাইনে ছিলা, বিলিয়ন বলে ফেলছিলাম, $1 billion। হ্যাঁ, $1 billion। তখন বলছে ভাই আমি তো ভাই বিলিয়নিয়ার, আমি মিলিয়নিয়ার। আমি বললাম যে আপনাকে $1 million আপনাকে আমি শু করবো। হ্যাঁ, আপনাকে $1 million। না, আমি শু করার কথা বলতেছি না ভাই, ধরেন আপনারা এরকম কোন কথা এরকম হয়েছে তাদের সাথে যে আপনাদেরকে তারা যদি $6 লাখ দেয়, আপনারা $6 লক্ষ সমপরিমাণ আপনাকে মানহানি, অর্থাৎ আপনাকে ইয়ে দিতে হবে। মানে আমি বোধহয় বুঝাইতে পারতেছি না, আমি আসলে পরিষ্কার ভাবে আপনাকে প্রশ্নটা করি, যেটা হচ্ছে যে আপনারা তাদের কাছ থেকে $6 লাখ চাঁদা চেয়েছেন এবং সেই টাকাটা যদি দেয়, বসুন্ধরা উইল ওয়ার্ক ফর বসুন্ধরা, এই নাগরিক টিভি উইল ওয়ার্ক ফর বসুন্ধরা, এরকম কোন ইয়ে হয়েছে? জীবনে বসুন্ধরার পক্ষে কাজ করবে না, যদি সারা দুনিয়াটা আমাদের লেখা দিয়া দেয় তা আমরা কখনো বলবো না সায়েন্স তোমার আন্টির ভালো মানুষ। আই অ্যাপ্রিশিয়েট, খুবই ভালো লাগছে আপনাদের কথা শুনে। ওকে, ঠিক আছে, এটাই আমি জানার জন্য আসলে কল করছি। আপনারা যদি অ্যাভেলেবেল থাকেন, টিটু ভাই আপনারা অ্যাভেলেবেল থাকলে আপনারা একটু আমার ইউটিউবে আমি লাইভে আছি, আপনি ওইখানে একটু আপনারা আসেন দুইজন। এবার সাপ বের করবো বলছিলাম না, এবার সাপ বের করবো, শুনেন একটা একটা করে, তারপরে শুনেন এবার আপনারা। আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করবো। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কলেজ শিক্ষার্থী মোশাররত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। মনে আছে তো মুনিয়ার কথা, না? এই মুনিয়া নিয়ে আমাদের টিটু ভাই এবং নাগরিক টিভি ওনারা খুবই সোচ্চার ছিলেন এবং আমরা সেটাকে খুব ভালো লেগেছে যে ওনারা, আমি সত্যি বিশ্বাস করেন, আমি ওনাদের মানে টিটু ভাইয়ের সাথে যেহেতু আমার অনেক আগে একটা বিষয় নিয়ে কথাবার্তা মনোমালিন্য হয়েছিল, আমি ওনার সাথে কথা বলি না, কিন্তু ওনার প্রতি আমার রেসপেক্ট ছিল। আমি দেখেছি যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার ভালো লাগছে। কিন্তু মুনিয়ার বিষয় নিয়ে আমার সবচেয়ে খারাপ যেটা লাগছে, যে মুনিয়ার বিষয় নিয়ে ওনারা সোচ্চার থাকার পরে তাদের কাছ থেকেই
6 লাখ টাকা উনি $6 লাখ উনি চাঁদা চেয়েছেন এবং 600,000 মার্কিন ডলার। এবং সেটা আপনি দেখেন সেই নাগরিক টিভির, আমি আপনাকে সব রেকর্ড গুলো শোনাবো, সেই নাগরিক টিভির পক্ষে তারা কাজ করবে এটাও তারা তাদের কাছে ওয়ার্ড দিচ্ছে। এটা সম্ভব? আপনারা মানেন যে যেই মনিয়ার জন্য আপনার বসুন্ধরার পিছনে এসে লাগলো, বসুন্ধরা ভালো না খারাপ আমার জানার একদমই দরকার নাই। আমি যদি এখন পক্ষে বিপক্ষে দুই দিকেই বলতে বলেন আমি অনেক কিছু বলতে পারবো। যেমন আমি কোনো কথাই বলি না, আমার মনে হয়েছে যে মনিয়া কুমিল্লায়, তার নাকি বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন আছে একটা, সে কলেজে পড়ে, সে ঢাকা শহরের মতো আলিশান ফ্ল্যাটে থাকে। আপনি থাকেন কিভাবে? আপনি ভালো যদি হন, আল্লাহ মাফ করুক, মারা গেছেন, আপনি ভালো হইলে আপনি ফ্ল্যাটের মধ্যে থাকেন কিভাবে? এগুলি নিয়ে অবজারভেশন আছে, আমি পক্ষে বিপক্ষে অনেক কিছু বলতে পারবো। কিন্তু আমি মনে করেন আনবির সোবহান খারাপ লোক, আনবির সোবহানের জায়গায় যায় যদি আমি ভালো থাকতাম তাহলে আমি বলতাম। আপনি আনবির সোবহানের জায়গায় যান, ওই পর্যন্ত যাইয়া তারপরে আপনার প্রতিদিন যদি নাকি মেয়ে একটা করে আপনার ঘরে না আসে, তারপরে এসে বলেন যে ভাই আমি তো খুব সুফি আছি, আমি নামাজ রোজা ছাড়া কিছু করি না, আমার বউ একটা নিয়ে আসছি, তখন আমি বলবো যে আপনি ভালো। কারণ আপনার অ্যাবিলিটি নাই, আপনি আনবির সোবহানের নিয়ে বলে তো লাভ নেই। যাই হোক, ওইটাতে আলোচনায় গেলাম না। আমি মনিয়া ভালো, আনবির ভালো কে খারাপ আমার ওটা জানার দরকার নাই। কিন্তু নাগরিক টিভি যে আপনার এটা নিয়ে খুব করলো, সেই নাগরিক টিভি যখন তাদের পক্ষ হয়ে কাজ করবে এই কথা বলতেছে 600,000 মার্কিন ডলার দিলে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। অর্থের জন্য কাজ করি না, আমরা কাজ করি এই মানুষের মুখে হাসি ফুটে আসুক এটার জন্য। না শুধু তাই না সাকিব, আমরা তো অনেককে আইনি ওকে, এটা আমরা ওনাদের যেই সেটা আমরা পরে কথা শুনে যতটুকু বুঝলাম আপনি আর কিছু করবেন না। যাক, ওইটা আমি ওইভাবেই মেসেজ দিচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে আমার এই কিন্তু ভাই ব্রাদারের সম্পর্ক না, তো ওইটা বললেন যে বছরে 2টা ঈদ যায়, 2টা ঈদে যেন এই 2টা বাইরে যেন বোনাস আসে। আচ্ছা, বোনাস দিলাম, এখন বোনাস দিলাম, সেটা নিয়েও সমস্যা নাই, লাগে এরপরে ঠিক আমি টিটি করুম না, অসুবিধা নাই। আর ভাই আরেকটা কথা, এই আমারে কয় টাকা দিবেন এটা কিন্তু কেন আপনারা কেউ কিছু কইতাছেন না, এটা আমি বুঝলাম না। আমি এত বড় একটা ডিল ক্লোজ, ঠিক আছে, ওইটা কিন্তু ভাই আমারে ঢাকায় দিয়ে দিতে হবে। 1000 টাকা পাঠায় দেব। হ্যাঁ ঠিক আছে, সাকিব ভাই যদি 1000 দেয় 1000ই, অসুবিধা কি? আমি তো ভাই শুনেন, ব্যাপারটা এরকম, আমি এখন দাউদ ইব্রাহিমের কাছে উল্টা টাকা চাইতেছি, ওইটা তো আমার অত সাহস হইতাছে না। ঠিক আছে, এখন আমার আজকে কোন কানা ছবি পাইছে, কালকে কোন ছবি পাইবো, জামা কাপড় ছাড়া ছবিও পাইতে পারে, পরে আরেক বিপদ। এই যে আপনি তো সত্যি সেই বলে রাখলেন যে ভাই আমার এরকম জামা কাপড় ছাড়া ছবি থাকতে হয় না, ভাই ওইটাকে আমি আপনার সাথে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে সাকিব ভাই এই কথা এটাই মোটামুটি ফাইনাল। আরেকটা কথা, আপনি যে কথা বলছেন যে ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, অবশ্যই সম্পর্ক ভালো থাকবে, এবং নাগরিক টিভির সাথে বসুন্ধরা গ্রুপের আসলেই সম্পর্ক ভালো থাকবে। এবং নাগরিক টিভিতে যদি কখনো বসুন্ধরা গ্রুপের প্রয়োজন হয়, ঠিক আছে, তো নাগরিক টিভির পক্ষ থেকে তাদের না নাই, এইটা হলো মেসেজ। এই মেসেজটা আপনি বাইরে দিয়ে দিয়েছেন, ঠিক আছে, পরিষ্কার? কোন পরিষ্কার কিনা? এরপরে আর কিছু বোঝানো লাগবে কিনা বলেন? নাগরিক টিভি বসুন্ধরার জন্য কাজ করবে। ওকে, আমরা আরেকটা শুনি। হ্যাঁ, না আমি কিন্তু আজকে এটা স্পষ্ট বলছি যে এরকম ওনারা তো খুবই ক্ষেপা আছে ওনার উপরে। বললো যে আমি বুঝতে পারছি বিষয়টা, এখন ঘটনা হয়েছে, উনি আমারে বললো তুই তো জানোস, এখন আমি কি দেখেন আপনি ব্যাক টু ব্যাক কিন্তু 2টা পোস্টার গেছে গোলামের বিরুদ্ধে। 2টা পোস্টার তো যাওয়ার কথা না, এনে গোলামের পোস্টার কেন গেল? এটা হচ্ছে একটা ক্রোধের বহিঃপ্রকাশ। কথা শুনেন, ক্রোধের বহিঃপ্রকাশ, এই কারণে গোলামের বিরুদ্ধে একটা ব্যানার গেছে। আপনাদেরকে একটু এক্সপ্লেইন করলে আপনারা ভালো বুঝবেন। এই গোলাম হচ্ছে বসুন্ধরার আরেকজন কর্মকর্তা, তার মাধ্যমে প্রথমে $50,000 আপনার দেওয়ার কথা ছিল। এই $50,000 মার্কিন ডলার যখন গোলাম 25,000-এ এসে রাজি হয়, সেই 25,000 গোলাম আর দেন নাই। না দেওয়ার পরে সেই গোলামের বিরুদ্ধে আবার ফের 2টা ব্যানার দিছে। ব্যানারটা দেওয়ার কথা ছিল না। হ্যাঁ, তো পরেরটুকু শুনেন। না আমি কিন্তু আজকে এটা স্পষ্ট বলছি যে এরকম ওনারা তো খুবই ক্ষেপা আছে ওনার উপরে। বললো যে আমি বুঝতে পারছি বিষয়টা, এখন ঘটনা হয়েছে, উনি আমারে বললো তুই তো জানোস, এখন আমি কি দেখেন আপনি ব্যাক টু ব্যাক কিন্তু 2টা পোস্টার গেছে গোলামের বিরুদ্ধে। 2টা পোস্টার তো যাওয়ার কথা না, এনে গোলামের পোস্টার কেন গেল? এটা হচ্ছে একটা ক্রোধের বহিঃপ্রকাশ। তুমি আমার সাথে ফাউল করছো। আমার সবচেয়ে খারাপ লাগছে কি যে ভাই আমি আমার কাম ফালায় দিয়ে আমি ফ্লোরিডা থেকে আমি নিউ ইয়র্কে গেলাম।
তার সাথে আমি 3টা দিন মিটিং করছি, ফেস টু ফেস মিটিং করলো। এরপরে যখন এই লোকটা মনে করেন এরকম ভাবে একটা পুরো ইউটার্ন মারলো, এটা আমার কাছে খুবই অপমানজনক মনে হয়েছে। আমি আসলে এটাই বললাম যে স্যার তারা তো প্রথমে এত কিছু টাকা পয়সা তো আপনার কাছে চাইছে না। আমার স্পষ্ট মনে আছে যে সাকিব ভাই টাকা পয়সা ওরকম চায় না, ওই যে ওনার একটা সাইনিং মানি চাইছিল $25,000, তো ওইটা নিয়ে কেন কি গিট্টু লাগছে। কয় আমিও সাকিব 25 কি ভাই, আমরা 50 চাইছিলাম, ওইটারে গোলাম বার্গেনিং করে কয় আপনার ভাই তো 25 দিতে চায়। সে আনবির ভাইয়ের নাম দিয়ে কইতাছে আপনার ভাই তো 25 দিতে চায়, এখন আপনারা কি করবেন? তখন আমি আর নিজরে একসাথে বলছি আচ্ছা ভাই যদি 25 কয় আমরা 25-এ রাজি। এতটা সম্মান করছি, তারপরে দেখেন এই লোকটা পুরা পোল্টি মারলো। মানে আমি ওইটা আজকে উঠাইছিলাম যে এই অল্প জিনিসেই তো ঝামেলাটা শেষ হইতো, তো এটারে এত মানে গিট্টু খাওয়াইয়া এখন এই জায়গায় নেওয়াটার তো কোনো দরকার ছিল না। পরে কয় যে তুই তো বুঝতেছিস কি হয়েছে। আমি হ্যাঁ, আমি ওনাদের কাছ থেকে শুই না যতটুকু বুঝছি যে আমাদের এন্ডের থেকে ঝামেলা হয়ে গেছে, এখন যেটা হয়েছে স্যার হয়েছে, এটা আর বাড়ানোর দরকার নাই, এটা এইভাবে শেষ করে দিই। এটা তো টাকা পয়সা তো খরচ করেনি আপনারা, তো দেন যা করার করেন। পরে আবার ওই যে জাওয়াত ভাই টিটু ভাইয়ের লাইনে আনছিল, জাওয়াত ভাইও শুনছে। জাওয়াত ভাইয়ের কাছে আমি বলছি যে ভাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, আর এর বাইরে আমি যদি না হয় তাহলে আমিও আর কোনোদিন আপনাদের সাথে কথা বলবো না যে ভাই আসেন কথা বলি, একটা সমাধান করি। কিন্তু আমি চাচ্ছি যে ভাই একবার কথা বলছি যে মানে যদি ফার্স্ট ইনিশিয়েটিভটা আপনি নিছিলেন, হ্যাঁ এটা যাতে শেষ হয়, আর নাহলে সাকিব ভাই 2 দিন পর আমার পোস্টার উঠাই দিব। আমি তো ভাই কোনো মানে আমার তো ভাই এখানে কিছু ইয়া নাই, মানে আমি খুব জোর দিয়ে কথা বললেই গোলামি বলে দিবে যে স্যার নিশ্চয়ই শাকিরের খুব ইন্টারেস্ট আছে এখানে, কারণ উনি আমার 2 চোখে আপনারা নিয়ে আমরা একটা মজা করে একটা পোস্টার বানাইছি, খুব মজা করে আপনারা নিয়ে যে আপনারা পাঠাইলাম, দেখেন খুব মজা লাগে দেখলে। আমি হচ্ছে কি যে মানে সত্যি ভাই আমি ব্রেন স্ট্রোক করছি আমি গত সপ্তাহে, ওই যে একটা পাঠাইছি, আপনি একটু দেখেন। আচ্ছা একটা মজা করে বানাই। আচ্ছা, তো আপনারা মনে হয় জাওয়াত ভাই বলছে, আমি জাওয়াত ভাইয়ের রিপোর্ট পাঠাই কইছি সাকিব ভাইয়ের রিপোর্টটা দেখেন, নাহলে আবার বিশ্বাস করব না। এটা আমার কোনো কথা কিছু পরে জাওয়াত ভাই ওইটা দেখার পরে আমি বুঝতে পারছি ওই রিপোর্টটা ভাই আমি আজকে স্যারের কাছে নিয়ে গেছি যে স্যার আই নিড এ রেস্ট, আমার একটা বড় রেস্ট দরকার। এই গ্যাঞ্জাম নিয়ে আমি মাথার মধ্যে আমি ঘুমাইতে পারি না। হুদা আমার মনে হয় যে এই যে হালা আর একটা কোনটা ছাড়লো, আবার আপনি আমার ফোন দিবেন, এই ফোন আইবো ওই ফোন আইবো, আমি এই গুতাগুতি আর ভাল লাগতেছে না। 1 বছর হয়ে গেছে কিন্তু স্যার আমি আর নিতে পারতেছি না, এটার কোনো অল্টারনেটিভ নাই, আর ডলার নাই। যে জিনিসটা আমগুলোকে সুসম্পর্ক থাকলে এটা লং টার্মে ভাইয়ের অনেক বেনিফিট হবে। এটাই বলতে পারি যে হাসিনা সরকারই কিন্তু শেষ সরকার না, আমগো সরকারও আসতেছে। আর আমার ওনার প্রতি একটা ভালোবাসা আছে, এটা বজায় থাকলে ওনারা যে আমি কত বড় লাভ করাই দিব উনি চিন্তাও করতে পারবে না। এটা এখন ছোট মুখে বড় কথা হইতে পারে, বাট উনি এটা সুফল পরে পাইবো যে সাকিবের ছোট ভাই বানায় এটা আমার ক্ষতি হয়েছে, এটা লাভ হয়েছে, উনি তখন রিয়েলাইজ করবো যে বাপরে বাপ এটা এত উপকারণা হয়েছে, উনি তখন রিয়েলাইজ করবো। এই জন্য আমি চাই যে সম্পর্কটা বজায় থাকুক, সম্পর্কটা বজায় থাকলে ভাই আমিও চাই না ভাই এই গুতাগুতি ঠেলা ঠেলি আমার আসলে ভালো লাগে না। বুঝতে পারছি, কারণ কি এটা মোটামুটি মনে করেন যারা আছে সবাই জানে যে এই সরকার যদি না থাকে তখন ওই নাজমুল সাকিব কই যাইবো, এটা মোটামুটি সকলের একটা আইডিয়া আছে। কারণ আমি কার পক্ষে কাজ করতেছি, কার বেনিফিট হইতেছে আমার কথাবার্তায়, ওই পক্ষগুলি কি মনে করছেন আমার সাথে যোগাযোগ রাখে না, আমার কি তারা টেক কেয়ার করবে? অবশ্যই করবে। ওই খুঁটির জোর না থাকলে তো মনে করেন এই কাজগুলি করতে এত সাহস পাইতাম না। খুঁটির জোরটা আছে দেখি তো কইতাছি যে হ্যাঁ উত্তর পাড়া আমার সাথে আছে। ব্যাপারটা হয়েছে যে সরকার যে কি করব, আবার ভয়টা হচ্ছে ভাই মাঝখানে অন্তর্বর্তীকালীন কোন সরকার আসলে ভাই বাটি খুলে লাগবে আমাদের ধরে নিয়ে গিয়ে, মানে আমরা যারা কাছের লোকজন আছি না 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 আমি আছি না, চিন্তা করেন, ঠিক আছে? সংস্থারা খুব ভয়, কারো কোনো ক্ষতি আমি করতে দিব না, খালি গোলাম রে আমি ছাড়ুম না, ঠিক আছে? এই সংস্থাগুলি খুব প্যারা। না না সংস্থা কিছু মানে সংস্থা যারা চালাইছে 111 এর সব আমার লোক, ঠিক আছে? 111 এর যারা আছে না, এই যে আপনার যে ব্রিগেডিয়ার বাড়ি আছে না, ব্রিগেডিয়ার বাড়ি খালি আমার কথা দিগান। এই যে 111 এর রাজা ছিল ব্রিগেডিয়ার বাড়ি, এই প্রতিদিন আমার 2বার করে ফোন দেয়, টেক্সাসে থাকে।
আচ্ছা আচ্ছা, সে আমার প্রোগ্রামে খুব ভক্ত, খুব লাইক করে। এখন এই ব্রিগেডের বাড়ির লোকজনই তো মনে করেন আছে, সবাই আমার সাথে ফোন করে, সবাই আমার কাছে খালি খবর জানতে চায়, ভাই কি আপডেট কি হইতাছে না হইতাছে। একটা কিছু হইতাছে, এটা আমিও বুঝতেছি, সবাই বুঝতেছে, একটা কিছু তো চেঞ্জ রেডি হচ্ছে। আপনি দেখবেন যে 1/11 আগে দিয়াও ওই খালেদা জিয়ারা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, ইয়াজউদ্দিনের বডি ল্যাঙ্গুয়েজ মনে হয়েছে যে সারা জীবনের লেগে বিএনপি ক্ষমতায় থাকবো। কইতে কি হয়ে গেছে, কোটেরও কিন্তু পায় নাই, কইতে হট করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। আপনার আমাদের এই বিখ্যাত ইয়াজউদ্দিন আহমেদ জরুরি অবস্থা জারি করলো। ওই যে ভাষণের স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্টটা যেই লোক লেখা দিছে, আমি কিন্তু কয়েকদিন আগে ওই লোকেরই সাক্ষাৎকার নিছি, নামটা আর কইলাম না আপনারা, ঠিক আছে? আমি ওইসব লোকের লগেই চলি। ইয়াজউদ্দিন রে 1/11 সময় যে স্ক্রিপ্টটা পড়া ইয়াজউদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে, ওই স্ক্রিপ্টটা যেই লোক লেখা দিছে, ওই লোকের সাক্ষাৎকার নিছি কয়েকদিন আগে আমি, নাগরিক টিভিতে সেটা প্রচার হয়েছে। আচ্ছা, এতটুকু হিংস আপনারা দিয়ে রাখলাম। এই হুমায়ুন ভাইরে জিজ্ঞেস করছিলাম যে আপনি কোথায় কোথায় টাকা ট্রান্সফার করতে পারেন, লন্ডনে পারবেন, তারপরে মন্ট্রিয়ালে, তারপর ফ্লোরিডাতে, কয় চাঁদের দেশ ছাড়া কয় সব জায়গায় করতে পারি না। এই কারণে তো ভাই মার্কেটে ডলার নাই, সমস্যা তো হয়ে গেছে এইটাই, এইসব লোকের কারণে ডলার গায়েব হয়ে গেছে ভাই। আপনি বুঝতেছেন, মানে যার যা আছে, আমি পারলে ডলার কিনা রাখি, যে আমার কাছে জমানো 1 লাখ টাকা থাকলে আমি ওইটা দিয়ে ডলার কিনা রাখি। যেভাবে বাড়তাছে, মানে $1000 তো $10,000 টাকা লাভ হয়ে গেছে মানুষের। আর সমস্যা হচ্ছে ইন্ডিয়া ডলার কিনতেছে প্রচুর ওই বর্ডার থেকে। ইন্ডিয়া প্রচুর ডলার কিনতেছে, মানে যশোরে আজকের রেট হলো 111, 110, মানে ঢাকায় কিন্তু এত না, ঢাকায় 100-তে আছে, কিন্তু যশোরে 110। ইন্ডিয়া প্রচুর ডলার কিনতেছে ভাই। যাক, এরা তো মনে হলো খুব স্ট্রং পার্টি, আপনাদের ওই সমস্যাটা হবে না। আমি ইনশাল্লাহ দেখি গুছায় একটা ব্যবস্থা করতেছি যাই করার। আর আমার ওই যেটা কইলো ঈদের যেটা, ভাই এটা কিন্তু আমার আপনার ভাই নিজের মুখে আজকে বলছে যে হ্যাঁ এটা যায় নাই, এটা 2-1 দিনের মধ্যে চলে যাবে, আমি অলরেডি পাঠাই দিছি। মানে যেহেতু উনি কনফার্ম করছে, এরপরে আমি আর এটা নিয়ে কোনো কথা বলিনি। ঠিক আছে, যেহেতু আপনি জানেন তাহলে আর আমার কিছু বলার নেই। কিন্তু ওনারা বলতেছে যে উনি সবকিছু সম্পর্কে তাহলে উনি অবগত আছে আর কি। না, সবকিছু সম্পর্কে না, এটা মনে হয় কোন একটা ক্যারফা বাঁধাইছে কেউ একজন। কি বুঝলেন বলেন? আরো আছে, দাঁড়ান, মানে এই জায়গায় কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা দেখেন। নাগরিক টিভি কিছুদিন আগে এস আলমের একটা ব্যানার দিয়েছিল, সেই ব্যানারটা আপনার সরায় নেই কিছুক্ষণের মধ্যেই। আমি এদের ফলো করি না যদিও, বাট তারা তো এখন মোটামুটি প্রভাবশালী একটা গণমাধ্যম। আমাদের বাংলাদেশের বাইরে যারা এখন কাজ করে তাদের মধ্যে নাগরিক টিভি খুবই ভালো করছিল, তারা যেসব নিউজ করছিল। কিন্তু ভেতরে ভেতরে যে আমাদের ধরেন আপনারা আস্তে আস্তে তাদের 1 মিলিয়ন ফলোয়ার হবে, 2 মিলিয়ন, 5 মিলিয়ন হবে, কিন্তু তারা এইভাবে চাঁদাবাজি করবে, একসময় গিয়ে বসুন্ধরার হয়ে কাজ করবে, একসময় গিয়ে তো আপনার বেক্সিম করে নিয়ে এখন আবার ওই যে ব্যানার ট্যানার বানাচ্ছে। আজকে দেখেন, এতদিন এই যে আপনারা কথাগুলি শুনলেন যে নাগরিক টিভি বসুন্ধরার হয়েও কাজ করবে, কিন্তু আজকে আবার তারা অনুষ্ঠান করেছে একটা, যে বসুন্ধরার মালিক আনবির হচ্ছে গিয়ে গোল্ডের স্মাগলিং। কি প্রমাণ সেটার? কোনো প্রমাণ নাই, মনে করেন ওই লোকেরা ধুইয়া দিতেছে। তো এখন তারা যেহেতু প্রভাবশালী লোক, তাদের তো গায়ে লাগে এগুলি। আপনি প্রমাণ ছাড়া আপনি যা ইচ্ছা তা বলতেছেন, বলতে থাকেন, কোনো সমস্যা নাই। আমরা বসুন্ধরারও করি না, আমাদের বসুন্ধরা নিয়ে কি বললেন সেটা দরকার নেই। এবার নাগরিক টিভি অন্য যা করতেছিল, যেহেতু আওয়ামী লীগ তারা বুঝাচ্ছে যে আওয়ামী লীগকে তারা তাদের টার্গেট করেন, সমস্যা নেই। কিন্তু আপনাকে নিয়ে একজন মানুষের মিনিমাম যদি কোনো ধরনের, দেখুন আপনি সাকিব ভাইয়ের যে ফোন রেকর্ড গুলো শুনলেন, মানে কত নির্লজ্জ হলে এইভাবে মানুষের কাছে টাকা চাওয়া যায় বলেন। সাকিবের পরে আমি আপনাদেরকে টিটো সাহেবের, উনি আবার খুবই মানে খুব ইয়ে টাইপের, তো খুব বিজ্ঞ টাইপের মানুষ, তো উনি আবার কথা টথা কম বলেন, তো ওনাকে খুব জোর টোর করে ওই বসুন্ধরার ওই যেই কর্মকর্তার সাথে ফোন আলাপ যাচ্ছে, তিনি খুব জোর টোর করে সম্ভবত নিয়ে গিয়েছিলেন ওনার সাথে কথা বলতে। তো সেখানে টিটুর রহমান কি ধরনের মন্তব্য করছে সেটা একটু শুনেন। ভাই $600,000 এটা তো আপনি হুট করে একটা কথা বললেন,
এর আগে তো আপনি আমাকে একটা আভাস দিছিলেন যে 100,000-এর মতো ডলার। আমি 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 আপনাকে বলি সব আমি শুনতে চাচ্ছি না। এখন আমি আপনাকে বলি যে শেষ কথা কি হয়েছে আপনার সাথে সাকিবের আমি জানি না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এটা মানে এটা আপনার ব্যাপার এবং এটা আপনার আপনার বসের ব্যাপার, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যেটা আপনাকে বলতে চাই যে যদি এখন আপনি বলেন যে আজকের আপডেট কি, আমি আপনাকে আজকের আপডেট দিতে পারি যে আমার সাথে কথা হয়েছে সাকিব যেটা বলেছে আমি ওই জায়গাতে আমি থাকতে চাই। আমিও মনে করি সাকিব যেটা বলেছে খুব যৌক্তিক বলেছে। আজকে তো সাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয় নাই, তো আপনি টিটু ভাই যদি আমার সাথে কথা হয়েছে ও আচ্ছা আপনার সাথে, হ্যাঁ আমি ওটাই বলছি আপনাকে আমার সাথে কথা হয়েছে এবং বিষয়টা জানে, হ্যাঁ, তো কাছ থেকে জেনে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওটা কিভাবে করবেন ওটা আপনাকে বলবে। হ্যাঁ, সো এ ব্যাপারে আর অন্য কোনো কথা বা কোনো ওই মানে এটা কি মানে আপনি বলতে চাচ্ছেন না কিছু? আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি ওখানে সাকিব যেটা বলে দিয়েছে ইজ অলরেডি আমি মনে করি ইজ মোর দেন এনাফ। হ্যাঁ, সো আমি শুধু এতটুকু আপনার বলতে চাচ্ছিলাম যে আমাদের যে কথাগুলো আমাদের হয়েছে আমাদের নিজেদের মধ্যে, এবং এটা আমি হয়তো আপনার বসের সাথে কথা বলতে চাই, হোয়াটএভার বললে আমার জন্য আরো পরিষ্কার হতো, আমি অনেক পরিষ্কার হতে পারতাম। না আজকে বলবেন না, না উনি কথা বলবেন না, আমি একটু বলি টিটু ভাই, উনি কথা বলবেন না, উনি হয়তো কথা আপনার সাথে বলতেন, আমি ওই পরিস্থিতি তৈরি করতেছিলাম। কিন্তু উনি যেটা মানে লাস্ট যেটা সাকিব ভাই আমাদের যেভাবে মেসেজ দেওয়া শুরু করলো, আপনার হাতে 1 দিন বাকি, 2 দিন বাকি, 3 দিন বাকি, এই জিনিসগুলি খুবই মানে মনে হচ্ছিল যে এরকম যে ইটস সামথিং লাইক দ্যাট, যে কেউ একজনকে কিডন্যাপ করা হয়েছে, মানে এরকম ব্যাপারটা আসলে আশা করা যায় না কারো কাছে। এটা রাইট এরকম যদি হয়, সরি ফর দ্যাট। আপনি চাইলে আমার কাছে ওনার টেক্সটগুলি আছে, ইনফ্যাক্ট আপনি চাইলে আমি সেটা, আমি মিথ্যা কথা বলি না, ইনফ্যাক্ট আমার প্রয়োজন নাই আসলে আপনি দিতে পারেন, দিলে আমি পাবো। কিন্তু আমার কথা হচ্ছে কি আমি ওই জায়গাতে যেতে চাচ্ছি না আসলে। হ্যাঁ, আমি ওই জায়গাতে যেতে চাচ্ছি না একটি কারণে। কারণটা হচ্ছে আপনি যখন লাস্টলি আমাকে বললেন যে when you request me, আমি কিন্তু আপনার রিকোয়েস্টটি either way অ্যাপ্লাই করেছি। এক্স্যাক্টলি, আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন, কিন্তু তারপরে দেখা গেল যে ওই আপনারা ঘুরে কিন্তু আবার ওই 90 ডিগ্রিতে আবার চলে গেল। সো এখন ওই বিশ্বাসের জায়গাটা না পরিষ্কার না, কেমন? সো এখন আপনি যদি আমাকে বলেন, আর সাকিব কি বলেছে আমি জানবো, যেহেতু আপনি আমাকে এখন বললেন, আমি ওর কাছ থেকে জানবো বিষয়টা। আমি যেটা এখন বলতে চাই ভাই, সেটা হচ্ছে সাকিব যেটা বলেছে, যে প্রস্তাবনা দিয়েছে, ওই জায়গাতে আমি স্থির থাকতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে ওটা কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন ওটা আমি বলে দেবো, আপনাদেরকে বলবে। আমি বললাম যে ভাই যেটা হয়েছে আপনারা, আমি তো আমেরিকার ভিসা পাবো না, মানে আমার আপনি আপনার নিজের কথাটাও তো রাখতে পারেন নাই, মানে আমার কথাটা একটু শুনেন। আমি টাইম টু টাইম বলছি যে আপনাকে জানি অবশ্যই উনি জানায়। আমি একটা কথা বলি টিটু ভাই, আমি সরি আপনাকে খুব ইন্টারাপ্ট করতেছি। উনি আমাকে একটা আইডিয়া দিছিল $1 লাখ। তো আমি তখন ওনাকে বলছিলাম যে ঠিক আছে, এটা একটা যৌক্তিক কথা বলছেন, ওকে ফাইন। এরপর উনি আমাকে আমি আপনাকে বলি $1 লাখ, $2 লাখ, আমি এগুলো কিচ্ছু জানি না ভাই। না ঠিক আছে, আমি আপনারা ওটা বলতেছি না, আমি তো নাম ধরেই বলতেছি যে সাকিব ভাই বলছিল। পরে যখন আমাকে ঠিক আছে ভাই, আমি বলি সাকিব যেহেতু এখানে নাই, সাকিবের ব্যাপারে আমি শুনতে চাচ্ছি না, কেমন? না টিটু ভাই, আপনি তো একটু শোনা লাগবে, মানে একটা সেকেন্ড হলো শুনতে হবে। সেটা হচ্ছে যে উনি হুট করে আমাকে $6 লাখ বলার পরে আমি ওনাকে একটা কথাই বলছিলাম যে ভাই আমি তো একজন কর্মচারী, আমি আজকে গিয়ে যদি একটা বড় অ্যামাউন্ট বলি, ওনারা ভাববে এখানে আমারও কোনো ইন্টারেস্ট আছে। সো এমন কিছু করেন না, আপনি একটু টিটু ভাইয়ের সাথে কথা বলেন, যেটা একটু মানে সামঞ্জস্যপূর্ণ কিছু একটা বলেন। তো উনি এটাও বললো না, উনি আমার প্রতিদিন দিনক্ষণ বলতেছে। লাস্টে আমি আগে একদিন বললাম ভাই আই নো দ্য কাউন্টিং, এই পর্যন্ত কথা হয়েছে। যাই হোক,
আমি এখন বলতেছি যে ভাই একটা সলিউশন আপনি বলে দেন আপনার মুখ থেকে যে এটা আমরা চাচ্ছি, এইভাবে হলে সলিউশন হবে এবং দিস ইজ আওয়ার কমিটমেন্ট। আপনারা যদি পারেন তাহলে ইয়েস করেন, না পারলেন নাই, শেষ। আমি চাচ্ছি এরকম। ঠিক আছে, আমি 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 বলে দেবো। মানে আজকে কি আলাপ হলো যদি আপনি একটু আপনার সাথে, মানে এখন এই মুহূর্তে না, আমি জানাবে ওইটাই ফাইনাল। আচ্ছা, তো আমি একটু আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে ফোনে এইগুলি বলা যায় না, আমি এর জন্য সাকিব ভাইরে বললাম যে ভাই আমার আমেরিকার ভিসা দিবে না, আমি অত হাই প্রোফাইল মানুষ না, যাইতেও পারবো না, আর এইসব কথা ফোনে বলা যায় না, আপনি একটু কষ্ট করে দুবাই আসেন। উনি সেটাতে প্রথমে রাজি হলো, পরের দিন থেকে আমাকে সে 6 দিনের প্রেশার দেওয়া শুরু করলো। আমি বারবার বললাম যে আমাকে টিটু ভাই বলছে কথা বলতে বলতে, হুএভার পারি না নাগরিকের কি ডিসিশন দিবে তোমাকে। এই যে এখন আপনি এই মাত্র আমারে বলে দিলেন কি যে আমি জানাচ্ছি, নির্জন জানাই দিবে। সো কাল আধা ঘন্টা পরে যদি উনি ফোন দিয়ে আমার সাথে, আর ওনার ব্যবহারটা যেরকম এরকম আসলে টিটু ভাই আপনার কাছ থেকে, মানে আপনাদের মতো জার্নালিস্টদের কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। আমি আপনাকে কিন্তু বলেছি আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ, আমি আপনাকে বলেছি আই এম সরি ফর দ্যাট। আমি এটা জানতাম না, আমি এখন জানলাম, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। ওকে, আমি এটা ওর সাথে কথা বলে নেবো, কিন্তু এখন আমি আপনাকে যেটা বলছি যে আপনি, মানে এখানে মূলামূলির কিছু নাই ভাই, কেমন? আমি কি হয়েছে ওর সাথে কথা আমি জানি না, কিন্তু হ্যাঁ সত্যি সয় আপন গড আমি জানি না। তাহলে আমি ধরে নিব যেটা সাকিব ভাই যেটা বলছে ওটাতে আপনারা ঠিক আছে, নাই তো? এক্স্যাক্টলি, ঠিক আছে, ঠিক আছে ভাই। আমার তাহলে একটা ছোট্ট মেসেজ আছে ফ্রম মাই স্যার। স্যার বলছে যে জিনিসটা বাংলাদেশ থেকে অ্যামাউন্টটা ট্রান্সফার হইতে হবে, আমরা বাইরে ট্রান্সফার করা এই মুহূর্তে আমাদের জন্য সমস্যা। এখন আমি একটা জিনিস বলতে পারি যে আপনারা যে অ্যাসুরেন্সটা চাচ্ছেন যে হ্যাঁ হচ্ছে ফার্দার আর কিছু হবে না, এটা আমি আপনাকে অ্যাসুরেন্স করব, এরপর তার কোনো কথা নেই। ঠিক আছে টিটু ভাই, সেটা তো আমি না, আপনার এই কথাতে আমার কোনো অবিশ্বাস নাই, বিকজ আপনি কোনো রকম কিছু না পাই আমার একটা ফোনেই আপনি কিন্তু সাথে সাথে জিনিসটা চেঞ্জ করে দিছেন, মানে এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। এবং আপনি যে আমার উপরে মাইন্ড করছেন, এইখানেও আমার কোনো বিষয়টা কি ভাই, আমি এদেশে আমি আছি প্রায় 22-23 বছর যাবত, কেমন? ওই বাঙালি যে টিপিক্যাল ক্যারেক্টার ওটা আমার মধ্যে নাই, ঠিক আছে? সো আমি কিন্তু খুব স্ট্রেট বুঝি, আমি কিন্তু ঘুরায় পেঁচায় পেঁচায় বুঝতে পারি না। সো স্ট্রেট বললে আমার জন্য সহজ হয়। আপনি যখন একটা কথা বলবেন স্ট্রেটলি বলা ভালো। ওই একটা কথা বললেন, কথা রাখলেন না, এটা বললেন ওটা বললেন, এটা পছন্দ না আমার। না বস, আপনার কথা আমি একমত, কিন্তু সিচুয়েশনটাও আমি আপনারা বললাম, আপনি একটু শুনে দেখেন যে আমার অপরাধটা কোথায়। আমি আপনাকে অপরাধী বলছি না, অবশ্যই অপরাধী, কারণ আমার কথায় আপনি একটা কাজ করে দিলেন, কিন্তু আমি আপনার সাথে আর যোগাযোগই করলাম না, এটা অপরাধ না? ডেফিনেটলি অপরাধ বস। আমি তো একটা এডুকেটেড ছেলে, আমি তো, সে আমাকে বারবার বলতেছে যে আপনি কারোর সাথে কথা বলার দরকার নাই। আমি বললাম আমি টিটু ভাইয়ের সাথে কথা বলি, বলে দরকার নাই, মাত্র 1 মিনিট আগে আমার সাথে কথা হয়েছে, টিটু ভাই বলছে 6 days 6,000। না ঠিক আছে, অসুবিধা নেই। আর আমি আপনাকে বলছি যেটা, আমি আপনাকে এখনই এই ফোন রাখার পরে আমি ইয়ের সাথে কথা বলবো, কি বলে সাকিবের সাথে কথা বলবো এবং কথা বলবো, তাকে জানাবে। ঠিক আছে, তাহলে আমরা ওইটা ধরে নিলাম যে দ্যাট ইজ দ্য ফাইনাল ডিসিশন, মানে ওই ব্যাপারে ওই সাকিব ভাইয়ের ব্যাপারে কোনো মানে চেঞ্জিং নাই, ওই ব্যাপারে কোনো আলোচনা হবে না। সাকিব ভাই যে অ্যামাউন্ট বলছে দ্যাট ইজ দ্য ফাইনাল। ওকে, ঠিক আছে। এখন ডিসিশন আপনাদের উপরে, মানে আমি কি বললাম সেটা বিশ্বাস করা না করা সেই বিষয়টা আমার উপর, আপনাদের উপরে। অনেক ফিচার নিয়ে আসছি আমরা নাগরিক টিভি, আমরা নিয়ন্ত্রণ আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, অনেক বড় একটি দায়িত্ব পালন। দুনিয়ার ক্ষেত্রে তার SMS, ফোন রেকর্ড, ডায়েরি, সিসিটিভি ক্যামেরা, এত সব প্রমাণ থাকার পরও পুলিশ বলছে যে আমরা আনভীরকে গ্রেপ্তার করার পর্যাপ্ত মানে এভিডেন্স নাই। বসুন্ধরার কাছ থেকে যেই রাজনৈতিক দল চাঁদা নেবে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে
আমরা প্রপাগান্ডা করব, আমরা প্রচার করব, আমরা কেন? আপনারা একবারের জন্য কিন্তু আনভিরকে জিজ্ঞাসাবাদ করেননি। আমরা লাগলে করব কিন্তু এতদিন করলেন না কেন? আমরা করবো, আমরা আগে তদন্ত। নাগরিক টেলিভিশন কিন্তু কোনো ব্যক্তিগত পেজ না, কনক সরোয়ার, ইলিয়াস হোসেন এরকম না। আমরা রেজিস্টার্ড একটি অর্গানাইজেশন, একটা মিডিয়া হাউস। মাননীয় প্রধানমন্ত্রী ছোট বোন আনভিরকে গ্রিন সিগন্যাল দিয়েছে। গ্রিন সিগন্যাল দেওয়ার পিছনে তো অনেক কারণও আছে। ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। আমি সত্যি কথা এই প্রোমো এখন পর্যন্ত আমি দেখিও না, আমার এডিটর বানাইছে, এটা আমার দোষ না। মানে শেষের ইয়েগুলো আর কি আমি দেখলে হয়তো আমি না করতাম এরকম করতে। ওই শুরুর কথাগুলি দেখেন কত সুন্দর নীতি কথা। হ্যাঁ, উনারা মানে সরকারের যারা পলিটিক্যাল দল চাঁদা নিতেছে বসুন্ধরা কাছে তাদের বিরুদ্ধে উনারা লাগছেন। এবং দেখেন কনক সরোয়ার, ইলিয়াস হোসেনের এই যে আনরেজিস্টার্ড এই জায়গা থেকে ভাই আল্লাহর রাস্তায় সব বাইরে। আমি ইলিয়াস যদি আন পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইব করতে বলি নাই কোনোদিন, এই যে আপনারাই আসে এনে গুতাগুতি করেন সারাক্ষণ, ইলিয়াস ভাই ভিডিও কখন আসবে, ভিডিও কখন আসবে, সময় পাই না ভাই, কাজ করে খাইতো। আজকের পর থেকে এই নাজমুল সাকি আর টিটি রহমানের কথা শুনে আমি ওনাদের অনেক ভক্ত হয়ে গেছি। প্রশ্ন করেন কেন? কারণ আমি গরিব হইতে পারবো না, আমি পারবো না কষ্ট করে থাকতে।